হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করে বলেছিলে যে আমাদের যে আপকামিং এক্সাম আসছে সেই এক্সামে ডাব্লিউপিপি কনস্টেবল তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে। তাই আজকে আমরা চলে এলাম ডাব্লিউপিপি কনস্টেবলের 2013 সালের যে পিআইকিউ সেই পিআইকিউ কোশ্চেন আজকে আলোচনা করতে। তাহলে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, হ্যাঁ, এবং আমার সাথে সাথে করার চেষ্টা করো এবং আমার সলিউশনটা দেখো। আচ্ছা, দেখা যাক 2013 সালে কী কী পিআইকিউ এসেছে, সেগুলো আমরা একে একে সলভ করে যাই, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। ফার্স্ট কোশ্চেন, একটি পাত্রে ব্যাকটেরিয়ার প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। তাহলে 30শে নভেম্বর 2013 সালে পাত্রটি যদি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? অর্ধেক পূর্ণ ছিল কবে? তাহলে 30শে নভেম্বর কত ফুল আছে, মানে এক অংশ। তাহলে এর অর্ধেক অংশ কবে হবে? 29শে নভেম্বর। বোঝা গেল? 29শে নভেম্বর যেহেতু অর্ধেক হবে, অর্ধেকে দ্বিগুণ করলে কত হচ্ছে? এক। তাহলে এক অংশ হচ্ছে 30শে নভেম্বর। তাহলে বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে 29শে নভেম্বর। এটা খুব ইজি কোশ্চেন ছিল। আচ্ছা, এরপরে পরে নেক্সট কোশ্চেন আসা যাক। বলছে এই সংজ্ঞার এই সিম্পলিফিকেশনটা মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন জাস্ট। তাহলে প্রথম দুটো কত হচ্ছে দেখো, আমি একবার লিখছি। 1/20, 1/30 মাইনাস 1/3। তাহলে প্রথম দুটো এলসিএম করব। তাহলে 6 এলসিএম আর 12 এলসিএম হচ্ছে 6, 12, সরি, এটা 12 হবে। তাহলে এটা কত হচ্ছে? 2 প্লাস 1। আবার এই দুটোর এলসিএম করব, 63 প্লাস 2 মাইনাস এটাকে যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? তাহলে ওপরটা কত হলো? 3/12 প্লাস 5/60 মাইনাস 1/3। আচ্ছা, এটা কাটাকাটি করলাম, কত হচ্ছে? 1/4 প্লাস 1/12 মাইনাস 1/3। এবারে 4, 12 আর 3-এর লসাগু করতে হবে। লসাগু হলো কত হবে? 12 আসবে। তাহলে যেমন এটা সলভ করে 4 দিয়ে ভাগ করে উপরে গুণ, 3 প্লাস 1 মাইনাস 4। তাহলে টোটাল কত হচ্ছে? ওপরটা 0 চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার হলো 0। বোঝা গেল আশা করি? আচ্ছা, দেখে নাও এটা। আচ্ছা, এটা তোমরা দেখে নিয়েছো। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। বলছি নিচের এটা দেখো রিজনিংয়ের কোশ্চেন এখানে চলে এসেছে, হ্যাঁ, তাও আমি করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, 1, 4, 9, 16, 25, 36, 49 প্রত্যেকটা দেখো স্কোয়ার আছে, স্কোয়ার নাম্বার সিরিজ। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে এরপরটা কী হবে? 8 স্কোয়ার। 8 স্কোয়ার কত? 64। বোঝা গেল আশা করি? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 10% ক্ষতিতে একটি ঘড়ি বলছে এ কাকে বিক্রি করে? বি কে বিক্রি করে। আর বি ওই ঘড়িটি সি কে আবার 10% লসে বিক্রি করে, এই লাভে বিক্রি করে, ঠিক আছে? প্রথমে লসে বিক্রি করে, তারপর লাভে বিক্রি করে। তাহলে 10%-এর ভ্যালু প্রথমে জানতে হবে আমাদেরকে। 10% সমান কত? 1/10, এটা জানতে হবে। আচ্ছা, এখানে আমি দেখো লিখছি এ বি সি। তাহলে 10% প্রথমে ক্ষতি। তাহলে এ যদি 10 টাকায় কিনে তাহলে সেটাকে কতভাবে বিক্রি করবে? 1 কম 9 বিক্রি করবে। আচ্ছা, এরপর হচ্ছে ওই ঘড়ি বি সিকে 10% লাভে বিক্রি করে। তাহলে বি যদি সেটা 10 টাকায় কিনে থাকে তাহলে সেটা কতই বিক্রি করবে? 11 টাকায়, ঠিক আছে? এবারে দেখো বি এর দুটো আলাদা হয়ে গেছে, দুটো অনুপাত। হ্যাঁ, আমরা অনুপাতে পড়েছি। দুটো আলাদা হয়ে গেলে কী করতে হবে? দুটোকে সেম করতে হবে। তাহলে এটাকে 9 আছে, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে রেশিওটা কত পেয়ে যাবো? 10 10 100, আর এইটাতে 10 90, 10 × 9 90, আর এটা 99। তাহলে বলেছে সি ঘড়িটি যদি কিনলে সেই দামে যদি এ বিক্রি করতো, ভালো করে বোঝো এটা, সি যে দামে সি ঘড়িটি কিনলো, মানে যেই 99 টাকা কিনলো, সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো, ঠিক আছে?
তাহলে এই দামে যদি এ বিক্রি করে সিকে, সিকে বা বিকে যাই হোক, তাহলে কত ক্ষতি হচ্ছে এটা? 100-তে 1। তাহলে 100-তে যদি 1 ক্ষতি হয়, 100-তে কত? ঠিক আছে, তাহলে 1%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা? অপশান ডি। আচ্ছা, এটা দেখে নাও একবার। আচ্ছা, এটা দেখে নিয়েছো তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা কাকে বলবে? যার ফ্যাক্টর থাকবে, যেমন 10। 10-এর কী কী ফ্যাক্টর আছে? 1, 2, 5, 10। ঠিক আছে, 11টা কি কোনো ফ্যাক্টর নেই, তাহলে কি করবো? 11টা কোনো উৎপাদকে ভাঙা যায় না, তাহলে এটাকে মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, তাহলে নিচে দেখো এগুলো সব মৌলিক সংখ্যা। 43টা মৌলিক সংখ্যা, 53টা মৌলিক সংখ্যা, 71টা মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? 85। কারণ 85টা হচ্ছে 5 × 17। তাহলে এটা 5টা একটা ফ্যাক্টর, 17টা একটা ফ্যাক্টর। বোঝা গেল আশা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? এটা একটা ফর্মুলা লিখবে তোমরা। হ্যাঁ, বিজোড় সংখ্যার সাম কত? n², যেখানে n হচ্ছে যতগুলো বিজোড় সংখ্যার নাম্বারস, যতগুলো বিজোড় সংখ্যা দিয়েছে প্রথম 15টি। তাহলে সাম কত? 15²। এটা সাম বেরোলো, কিন্তু 15² কোথায় আছে? নেই। তাহলে আমরা অ্যাভারেজ বের করতে হবে, যেটাকে বলা হয় গড়। বোঝা গেল? তাহলে গড় বের করি কীভাবে? আমরা টোটাল সাম বাই নাম্বার কত? 15। তাহলে এটা কাটাকাটি করলে 15 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 15। বোঝা গেল আশা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 30 জন বালিকার গড় বয়স 13 বছর। ঠিক আছে, প্রথম তাদের 18 জনের গড় বয়স 15। তাহলে বাকি 12 জনের কত বয়স? ঠিক আছে, দেখো এই অঙ্কটা কীভাবে করছি। 30 জনের গড় বয়স, তাহলে 30 জনের মোট বয়স কত? 30 × 13, 390। আচ্ছা, প্রথম 18 জনের গড় বয়স 15 জন, তাহলে 18 × 15, 8 × 5 = 40, 7 থাকলো 4, 8 আর 5 = 13, 4 17, 7 হাত থাকলো 1, 270। তাহলে বাকি 12 জন, তাহলে এটা বিয়োগ করবো আমরা। কত হচ্ছে? 0, 2, 1। এটা বাকি 12 জনের টোটাল বয়স, মোট বয়স। ঠিক আছে, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত? 120/12। বোঝা গেল? 10। তাহলে কত হচ্ছে? অ্যান্সার বি। দেখে নাও এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে যদি a/3, b/5 এবং c/7 হয়, এগুলো ইকুয়াল হয়, এবং তবে a + b + c/b এর মান কত? এটার ভ্যালু বের করতে হবে। দেখে নাও অঙ্কটা ভালো করে। তাহলে এগুলো আমরা কি ধরেছি? কে ধরে নিতে হবে। এটার সমান কি ধরে নিতে হবে? কে ধরে নিতে হবে। তাহলে a সমান কত? 3k, b সমান কত? 5k, c সমান কত? 7k। তাহলে a b c তিনটের মান পেয়ে গেলাম, এবারে এটাতে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে a কত? 3k, b কত? 5k, c কত? 7k, বাই b কত? 5k। তাহলে কে উপরে কেটে যাবে, দেখো 5 8 আর 10 হচ্ছে 15, 15k বাই 5k। তাহলে কে কেটে গেল, তাহলে 5 3 15। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? অপশন সি। বোঝা গেল? এটা পরীক্ষা হলে কে না ধরলে করলেও হবে। ঠিক আছে, ডাইরেক্ট একদম তোমরা কি করবে? এ বি সি 3 5 7 ধরে নেবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আর কেটা ঝামেলা থাকবে না, একবারে অ্যান্সারটা পেরিয়ে যাবে। আচ্ছা, বোঝা গেল এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 2 টাকা 4 পয়সা দামের প্রতি কিলোগ্রামের গমের সাথে প্রতি কেজি এত টাকা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি মিশ্রণের দামের অনুপাত এত হবে। ঠিক আছে, এটা আমরা কি অ্যালিগেশন দিয়ে করব। ঠিক আছে, অ্যালিগেশন কিভাবে করব? এইভাবে লিখব।
2.404, এটা একটা গম, আর 2.88 একটা গম, আর মাঝে এই সংখ্যাটাকে লিখব 2.5052, ঠিক আছে। এবারে আমরা কি করছি, এই যে দশমিকগুলো তুলে দেবো, সব দশমিকগুলো সেম আছে, দিয়ে এইগুলোর ডিফারেন্স নেব। এটা ডিফারেন্স কত আসছে, 6 আসছে, 3, আর এটা ডিফারেন্স কত আসছে, মানে এইটা মাইনাস এটা করতে হবে, ঠিক আছে, আর এইটা মানে যেটা বড় হবে সেটা থেকে মাইনাস হবে। আচ্ছা, তাহলে ওটা কত হলো, 6 8 হাতে 1 4 48, এইটা হচ্ছে রেশিও পেয়ে গেলাম। এবার রেশিওটাকে আমরা কাটাকাটি করব, তাহলে 12 দিয়ে কাটছি, 12 3 36, আর এটা হচ্ছে 4 12 48, তাহলে অ্যান্সার কত হলো, 3:4। আমাদের অ্যান্সার হলো অপশন ডি। এটা দেখে নাও, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। এ এবং বি একটি ব্যবসা 3:2 অনুপাতে শুরু করে, ঠিক আছে, একটা ব্যবসা শুরু করলো এ আর বি, কত অনুপাতে, 3:2 অনুপাতে, এবং ওর মোট লাভের বলছে 5% তারা দান করে দিল, ঠিক আছে। এই টার্মটা খুব ভালো করে বুঝতে হবে। 5% সে কী করলো, অলরেডি দান করে দিল, কোনো চ্যারিটিতে দান করে দিল, তাহলে বাকি পড়ে রইল কত, 95%। টোটাল হচ্ছে 100% লাভ, তাহলে 95% পড়ে রইল, ভালো করে বুঝো। তাহলে সেইটা বলছে এ আর বি 3:2 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, ঠিক আছে, 3:2 অনুপাতে ভাগ হয়ে যাবে, এ পাবে 3 অংশ আর বি পাবে 2 অংশ, ঠিক আছে। আচ্ছা, এবার এর মূলধনের পরিমাণ আমরা বলে দিয়েছি, এবং মোট লাভের পরিমাণ বার করতে, মানে 95%টাকে এটাতে ডিভাইড করতে হবে। আচ্ছা, তাহলে এই দুটো সাম কত হচ্ছে, এই দুটো সাম হচ্ছে, রেশিওতে সাম হচ্ছে 5, এই 5 এর ভ্যালু বলে দিয়েছে কত, 95%, ঠিক আছে। এবারে দেখো, যেহেতু এখানে এ বলেছে, এবার এরটা ক্যালকুলেট করবো আমরা। এ কত, 3/5 ইন্টু 95%, তাহলে এ কত পাচ্ছে, 3 ইন্টু 19, কাটাকাটি করলাম, এটা হচ্ছে 57%, তাহলে এর ভ্যালু 57% পেয়ে গেলাম, তার মানে এ কত পাচ্ছে, 57% তার লাভের পাচ্ছে। আচ্ছা, এটা বলে দিয়েছে কত আমাদের, 4275, ঠিক আছে। এটা যেহেতু বলে দিয়েছে 4275, তাহলে আমাদের কতবার করতে হবে, মোট লাভের পরিমাণ, মোট লাভ কত, 100%, তাহলে একবারে ডিরেক্ট লিখছি 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু হবে 4275 ডিভাইডেড বাই 57 ইন্টু 100, বোঝা গেল। আচ্ছা, এটাকে 3 দিয়ে কাটি, 3 19 57, 3 একে 3, 3 4 12, 3 2 6, 3 5 15, এর 19 দিয়ে কাটি, 19 সাথে কত হচ্ছে, 19 সাথে দেখে নাও, এখানে 7 9 63, হাত তাহলে 6, 7 থেকে 7 হচ্ছে 133, ঠিক আছে। তাহলে 19 সাথে 133, তাহলে 7 আর 2 9 95, তাহলে 19 5 95, তাহলে অ্যান্সার কত এলো, 7500। দেখো কোন অপশানটা আছে, অপশান সি। আশা করি বোঝা গেল। এইভাবে তার লাভের পরিমাণটা বেরিয়ে গেল, ঠিক আছে, ব্যবসায় কত লাভ হয়েছে, 7500 টাকা। আচ্ছা, এটা তোমরা একবার ভালো করে দেখে নাও। আচ্ছা, দেখে নিয়েছো, বোঝা গেল এটা। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, যদি 16 ঘন্টা করে কোনো কাজ করছে একজন 12 জন ব্যক্তি, সপ্তাহে এত টাকা পেল, রোজগার করলো, এবং দৈনিক 12 ঘন্টা করে যদি 18 জন কাজটি করে, তাহলে সপ্তাহে কত কাজ করবে। তাহলে এটা একটা সিম্পলি ফর্মুলা, MDHE বাই ডাব্লু সমান হচ্ছে MDHE বাই ডাব্লু,
এবারে এটা হচ্ছে সমানুপাত হলে এটা 1 1 করে লিখে দিই, এটা হচ্ছে 2 2 করে লিখে দিই। মানে হচ্ছে এম হচ্ছে ম্যান পাওয়ার, ডি হচ্ছে ডেজ, এইচ হচ্ছে নাম্বার অফ কত ঘন্টা করে কাজ করছে, ই হচ্ছে এফিসিয়েন্সি মানে কার কত এফিসিয়েন্সি, এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে ইটা হচ্ছে এফিসিয়েন্সি, কত কর্মদক্ষতা। আচ্ছা, ওয়ার্ক হচ্ছে কি, এটা ওয়ার্ক বা ওয়েজেস বলা হয়, কত টাকা পাচ্ছে বা কত পরিমাণ কাজ করছে, ঠিক আছে। তাহলে ভ্যালুটা বসিয়ে দেবো পরপর। তাহলে প্রথম বলছে কত, 16 ঘন্টা করে কাজ করছে, মানে এইজের ভ্যালুটা বসাচ্ছি। তারপরে বলছে 12 জন ম্যান, 12 জন, এফিসিয়েন্সি সব সেম আছে দুটো, যেহেতু দুইজনাই ম্যান, এফিসিয়েন্সি কিছু বলে দেওয়া নাই, তাহলে এফিসিয়েন্সি সমান হবে। কত টাকা পাচ্ছে, 33600। আর এক্ষেত্রে টাকাটা বের করতে হবে, এক্স ধরে নিচ্ছি। এক্ষেত্রে কদিন করে কাজ করছে, 12 ঘন্টা করে 18 জন কাজ করছে, দিন বলে দেয়নি এখানে, নাম্বার অফ আওয়ার্স বলে দিয়েছে কত ঘন্টা করে। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করবো, দেখছে মানটা বের করবো। 12 12 কেটে গেল, 2 8 16, 2 9 18, 8 4 32, 8 2 16। তাহলে এক্স কত চলে এলো, 9 ইন্টু 4200, 0 0 9 2 18, হাত থাকলে 4 9 36, একে 37। তাহলে অপশন আমাদের ডি অ্যান্সার হলো 37,800 টাকা। এটা আশা করি দেখে নাও, এগুলো পারবে তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে আমরা। বলছি এক্স এর 8% ওয়াই এর 4%-এর সাথে সমান হলে এক্স এর 20% কত হবে, এক্স এর 20%। এটা জাস্ট আমরা বসিয়ে দেবো, মানে সমীকরণে বসিয়ে দেবো, এক্স এর 8% সমান ওয়াই এর কত পার্সেন্ট, 4%। এবার উভয় দিকে পার্সেন্টেজটা তুললে কি নিচে 100 করে হয়, তাহলে উভয় দিকে উঠে যাচ্ছে, কেটে যাচ্ছে এটা, তাহলে এটা কেটে যাবে দুটোই। আচ্ছা, তাহলে 8x সমান কি হলো, 4y, আর 4টা কাটবো, তাহলে 2x সমান y, তাহলে x বাই y সমান 1/2। তাহলে x এর 20%, ঠিক আছে। তাহলে x কে আবার y এর টার্ম আকারে লিখতে হবে, তাহলে x এর 20%, তাহলে x এর 20% কত, x ইন্টু 20% মানে ভ্যালু হচ্ছে 1/5, 20/100, তাহলে কাটাকাটি করলে 1/5 আছে। এবার x এর মানটা এখান থেকে বসিয়ে দেবো, এই সমীকরণটা থেকে x এর মানটাকে বসাবো ইন টার্মস অফ y। তাহলে এখান থেকে xটা কত আসছে, x সমান y/2, তাহলে এখানে y/2 বসিয়ে দেবো, 1/5, তাহলে y ইন্টু 1/10, এইটা মানে হচ্ছে কত, y এর 10%। বোঝা গেল, 10% করলেই তো 1/10 আসবে, 10/100 মানে 1/10, তাহলে 10% হচ্ছে অফ y হচ্ছে মানটা বেরোলো x এর পার্সেন্ট, তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন এ। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। একটি নৌকা বলছে স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার ওই একই দূরত্ব 3.4 ঘন্টায় আসে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ। আচ্ছা, আমরা ডিরেক্ট ফর্মুলায় যাব। স্থির জলে এক্স আর ওয়াই যদি, এক্স যদি নৌকার গতিবেগ হয়, স্থির জলে গতিবেগ, ঠিক আছে, তাহলে এটা হবে ফর্মুলা হচ্ছে ডি প্লাস ইউ/2। এবারে বলবে স্যার ডি আর ইউ কোনটা, ডি হচ্ছে অনুকূলে, স্রোতের অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ, আর ইউ হচ্ছে প্রতিকূলে, যখন স্টিমটা কাজ করবে। বোঝা গেল। তাহলে এটা বের করব, 60 করে আছে, তাহলে ডি কত বের করব, অনুকূলে 60/2.1/2 মানে হচ্ছে 60/4/5/2, 5 12 60, দুইটা উপরে চলে গেল, 24 কিমি পার আওয়ার।
ঠিক আছে। ইউটা কত বের করব, 60 বাই সেম ডিস্টেন্স বলেছে, ইউটা কত 3/4, 60 বাই 12 3 15 বাই 4, 4 15 60, 4 4 16, তাহলে 16 কিমি পার আওয়ার। আচ্ছা তাহলে এক্স কত বেরোবে, 24 প্লাস 16 বাই 2, তাহলে 24 আর 16 হলো 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 কিমি পার আওয়ার। অ্যান্সার হয়ে গেল অপশান সি। বোঝা গেল? আচ্ছা এটা দেখে নাও একটু। আচ্ছা এটা দেখে নিলে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে টাকায় 10টি আপেল বিক্রি করে এবং এক বিক্রেতা 40% লাভ করছে। ঠিক আছে, টাকায় 10টি আপেল, এই অঙ্কটা ভালো অঙ্ক। তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, তাহলে এটা বিক্রি করেছে, তাহলে টাকায় কতগুলি বিক্রি করছে, 10টি, তাহলে একটি আপেলের এসপি কত বলে দিয়েছে, একবারে বের করে নিলাম, বুঝেছ? 10টা আপেল বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটি আপেল বিক্রি করতে তার কত পড়বে, 1/10। বোঝা গেল? ভালো করে বোঝো, 10টি আপেল বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটি আপেল তার সেলিং প্রাইস কত, 1/10, এটা সেলিং প্রাইস বেরিয়ে গেল। এবারে বলেছে সেটি তার মানে বলেছে 40% লাভ করে, তাহলে এইখানে আমি পাশে লিখছি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি 100% হয় তাহলে সেলিং প্রাইস 40% লাভ, তাহলে 140%। আমি সরে যাচ্ছি। আচ্ছা দেখে নাও, তাহলে এই যে 1/10 এটা টাকায় বেরোলো, তো এটা বলছে কতর ভ্যালু, 140%-এর ভ্যালু, দুটোই সেলিং প্রাইস। তাহলে আমাদেরকে কস্ট প্রাইসটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস কত, 100%, তাহলে এটা আমি উল্টো করে লিখছি, 140% সমান 1/10 টাকা, তাহলে 100% সমান কত, 1/10 বাই 140 ইন্টু 100, তাহলে এটা 0 0 কেটে গেল, আবার এই 0 কেটে যাবে, তাহলে 1/14, এটা টাকাতে বেরোলো। বোঝা গেল? এটা কি বললো, টাকাতে বেরোলো। এটা কি বেরোলো, কস্ট প্রাইস অফ 1 অ্যাপেল। ঠিক আছে, এবারে বলছে তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, তাহলে 1 টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, 1 টাকায় আপেল কিনেছিলেন কতগুলি, 1/14। যদি কস্ট প্রাইস যদি 1/14 হয়, তাহলে 1 টাকায় কতগুলো আপেল কিনেছিলেন, 1/14, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে কটি, 14টি। তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা দেখে নাও এটা। আচ্ছা এটা দেখে নিলে তোমরা, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। ঠিক আছে, 20 বছরে 3 গুণ হয়, সেই সুদ একই সুদের হারে কত বছরে মূলধন দ্বিগুণ হবে। তাহলে আমরা জানি I সমান PTR/100, এটা তো তোমরা সব শিখেছ। আচ্ছা কি লিখবো, টাইমটা 20 বছর বলেছে 3 গুণ হয়, তাহলে আয়ের জায়গায় লিখবো কি 2x লিখছি, আর পি সমান কত হবে, x। আচ্ছা x যদি প্রিন্সিপাল হয় মানে মূলধন হয়, তাহলে বলছে 3 গুণ হচ্ছে, তাহলে এক্সটা কী হয়ে যাবে, 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে অ্যামাউন্টটা কত যাচ্ছে 3x। তাহলে 3x যদি অ্যামাউন্ট হয়, তাহলে x থেকে তার মূলধনটা বিয়োগ দিলে কী থাকবে পড়ে, ইন্টারেস্টটা পড়ে থাকবে। তাহলে ইন্টারেস্ট কত, 3x মাইনাস x মানে হচ্ছে 2x, সেভাবেই লিখলাম। এবারে এই ফর্মুলায় বসিয়ে দেবো আমরা। ঠিক আছে, দেখো
2x সমান x ইন্টু কত বছর বলেছে 20, আর এর ভ্যালু জানি না, আর বাই 100, এখান থেকে আর এর ভ্যালু বেরিয়ে যাবে, এক্স এক্স কেটে গেল, 20 5, বোঝা গেল? তাহলে আর সমান 10% বেরিয়ে গেল, বোঝা গেল? আচ্ছা 10% বেরিয়ে গেল। এবারে ওই একই সুদ হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ হচ্ছে, তাহলে 1 এক্সটা লিখছি না, 1 লিখছি, এক্স থেকে দ্বিগুণ হলো তার মানে 2x হলো, তাহলে 2x মাইনাস এক্স সমান কত? এক্স, তাহলে সুদটা হচ্ছে এক্স, এক্সটা লিখছি না, আরটা কত? 10/100 ইন্টু টি, তাহলে টি সমান কত বেরোলো? 10। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, বোঝা গেল? একবার দেখে নাও, এটা খুব সিম্পল সোজা অঙ্ক, খুব শর্টে হবে, জাস্ট একটু ভালো করে বুঝে করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত, খুব সহজ অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু এটা হলে লসাগু কত? তাহলে গসাগু যদি 4 হয়, আমরা জানি কি এক্স ওয়াই দুটি সংখ্যা, গসাগু যদি যেটা হবে সেটাকে, গসাগু যদি কে হয় তাহলে সংখ্যা দুটি কী হবে? x:y অনুপাতের কাছে, তাহলে সংখ্যা দুটি হবে কে এক্স আর কে ওয়াই, একদম সিম্পলি এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা তাহলে গসাগু 4, তাহলে 3 × 4 একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 4 × 4, ঠিক আছে? এবার এলসিএম বের করব, এলসিএম মানে হচ্ছে লসাগু, 4 × 3 × এই দুটোর এলসিএম 12 আর 16 এলসিএম, ঠিক আছে? 12 আর 16 এলসিএম, তাহলে 4 4 16, 3 16 48, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশান সি, বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি পর্যন্ত ট্যাক্সি করে ফিরে আসে, যাতায়াতে মোট সময় 16 ঘন্টা নিল, টোটাল টাইম কত? টোটাল টাইম 16 ঘন্টা, বোঝা গেল? আচ্ছা কিন্তু সমগ্র পথ যদি সে ট্যাক্সিতে আসা করে তবে আরও 4 ঘন্টা সময় কম লাগতো, ঠিক আছে? তাহলে পি থেকে কিউ যাচ্ছে হেঁটে, আবার কিউ থেকে পি যাচ্ছে ট্যাক্সি করে। আচ্ছা বলছে সমগ্র পথ যদি ট্যাক্সিতে যেত, মানে পায়ে হেঁটে যেতে যাচ্ছে সেটা যেত না, তাহলে কি 4 ঘন্টা কম সময় লাগতো, টোটাল সময় এটা। তাহলে ট্যাক্সিতে কত টাইম লাগছে? দেখো ট্যাক্সি বলে লিখছি আমি, হ্যাঁ, ট্যাক্সিতে 4 ঘন্টা কম সময় লাগছে, তাহলে 16 - 4 সমান হচ্ছে কত? 12 ঘন্টা। মানে একটা পথে পি থেকে কিউ গেল এবং কিউ থেকে পিতে এলো অনলি ট্যাক্সিতে, তাহলে সেটা কত লাগছে? 12 ঘন্টা। আচ্ছা তাহলে 12 ঘন্টা লাগছে, তাহলে এটা একবার পি থেকে কিউ যেতে অর্ধেক, হাফ ডিস্টেন্স যেতে কত লাগছে? হাফ ডিস্টেন্স বাই ট্যাক্সি, তাহলে সেটা কত লাগছে? 6 ঘন্টা লাগছে না? 12 ঘন্টা যদি টোটাল ডিস্টেন্সটা লাগে তাহলে হাফ ঘন্টা কত লাগবে? হাফ অর্ধেক দূরত্ব অতিক্রম করতে 12/2 মানে 6 ঘন্টা, তাহলে হাফ ডিস্টেন্স কভার্ড বাই ট্যাক্সি 6 আওয়ার, ঠিক আছে? এটা হলো। আচ্ছা এখানে আমাদের এখানে দেখো টোটাল টাইম বলে দিয়েছে 16 ঘন্টা, যখন হেঁটে যায় প্লাস ট্যাক্সি করে যায়, এখানে হেঁটে যায় প্লাস ট্যাক্সি করে যায়, তাহলে এখানে হাফ ডিস্টেন্স ট্যাক্সি যাচ্ছে 6 ঘন্টা, তাহলে এইখান থেকে কিউ থেকে পিটা গেল 6 ঘন্টায়, তাহলে পি থেকে কিউতে গেল কত? মানে ওয়াকিং টাইম কত হবে? 16 - 6 সমান হচ্ছে 10 ঘন্টা, ঠিক আছে? এবারে বলছে ভালো করে বুঝতে হবে, এখনো কোশ্চেনটা শেষ হয়নি, 10 ঘন্টা অ্যান্সার করে দিলে হবে না। যদি যাওয়া এবং আসা পথ কেবলমাত্র হেঁটে হতো, এই কথাটা ভালো করে দেখো, যদি যেত পি থেকে কিউ হেঁটে আবার কিউ থেকে পিতে হেঁটে আসতো তাহলে কত সময় লাগতো? তাহলে আমরা ওয়াকিং টাইম ইন ওয়ান ওয়ে একদিকটা বের করেছি, পি থেকে কিউ হেঁটে 10 ঘন্টা, তাহলে টোটাল টাইম লাগতো কত? 2 × 10 সমান 20 আওয়ার্স, বোঝা গেল? অপশান বি। দেখো আশা করি একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দুটি ট্রেনের যথাক্রমে দূরত্ব
80 মিটার এবং 90 মিটার, হ্যাঁ, ওরা যথাক্রমে এত এত সেকেন্ডে গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হচ্ছে। তাহলে এটার একবারে পরস্পরকে কত সময় অতিক্রম করতে, টাইম সমান হচ্ছে কত, টোটাল ডিস্টেন্স মানে 80 প্লাস 90 বাই, তারা একই দিকে যাচ্ছে, তাদের রিলেটিভ স্পিডটা অ্যাড হয়ে যাবে 10 প্লাস 7, তাহলে কত হচ্ছে 170 বাই 17 সমান হচ্ছে 10 সেকেন্ড। বোঝা গেল, অপশন ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 10% ছাত্র, 10%-এর ভ্যালু কত, 1/10। আচ্ছা, 1/4 অংশ ছাত্রী সমান, খুবই সহজ অঙ্ক, ছাত্রছাত্রীর অনুপাত কত, তাহলে মেল ফিমেল ধরে নিচ্ছি বা বয়েজ গার্লস ধরতে পারো, ঠিক আছে। 10% হলো ছাত্র, এত অংশ ছাত্রীর সমান, তাহলে 10% অফ বয়েজ ইকুয়াল টু 1/4 অফ গার্লস। তাহলে এখান থেকে বয়েজ আর গার্লসের রেশিওটা পেয়ে যাব 1/4 ইন্টু 10%, 10 ইন্টু উপরে 100 হবে, তাহলে এটা কাটাকাটি করছি কত, 10/4, therefore 5/2। বোঝা গেল, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত হলো 5:2। তাহলে কোনটা অ্যান্সার হবে, অপশন বি। বোঝা গেল, এটা দেখে নাও তোমরা। আচ্ছা, তোমরা দেখে নিয়েছো এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পায়, বস্তুটি ব্যবহার 20% কমে যায়, এখন আদায় কত হবে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন, ঠিক আছে। খরচা সমান হচ্ছে কি, তার দাম ইন্টু তার কতটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এবারে এটা যেহেতু ইন্টু আছে, একটা বাড়লে অপরটা কমবে, এটা জানি। তাহলে প্রাইস কত হচ্ছে, এটা আমি লিখছি, দেখো 20%-এর ভ্যালু কত, 1/5। এগুলো তোমরা একটু মুখস্থ রাখবে, 20% মানে 20/100 মানে হচ্ছে কাটাকাটি করলে 1/5। তাহলে 5 থেকে বেড়ে কত হলো, 6 হলো, আর ব্যবহারটা কমে যাচ্ছে কত, 20%, তাহলে 5 থেকে কমছে 1, তাহলে 4 হবে এটা, ঠিক আছে। এবার এই দুটো ক্রস, এখানে ক্রস আছে, তাহলে এটাকে জাস্ট, এটা নিয়ম হচ্ছে মাল্টিপ্লাই করে দেওয়া, তাহলে 25:24, তাহলে কত কমছে, 1 কমে যাচ্ছে 25-এ, তাহলে 100-তে কত, 4%, নেগেটিভ চিহ্ন মানে হচ্ছে কমছে, তাহলে 4% কমে, অপশন বি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কোনটি, 88 তোমাদের শিখেছি আমি এগুলোকে, 88 মানে 8 ইন্টু 11, ঠিক আছে। এবারে দেখো 11-র মাল্টিপল এটা হচ্ছে, মাল্টিপল চেক করতে হবে, 11-র মাল্টিপল এটাও হচ্ছে, এটা হচ্ছে দেখি 9 আর 7 16, 8 হচ্ছে 14, না এটা হচ্ছে না, বাদ, এটা হচ্ছে, এটাও হচ্ছে, প্রথমে একটা অপশান এলিমিনেট করে দিলাম। আচ্ছা, এবারে 8 দ্বারা বিভাজ্য কিনা দেখবো। 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 8 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষ 3টে ডিজিট, এই যে শেষ 3টে ডিজিট আছে না, 9 4 4, এটা 8 দিয়ে ডিভিশন হবে, তাহলে 8 দিয়ে ডিভিশন হচ্ছে দেখি, 8 একে 8 14, 8 একে 8 6 18 64 হচ্ছে, এটা দেখি 8 একে 8 18, 8 দুগুণে 16 28 হচ্ছে না, এটা বাদ, এটা 8 দিয়ে ডিভিশন হচ্ছে না, এটা 8 দিয়ে ডিভিশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও ডিভিসিবল, এটাও ডিভিসিবল, বোঝা গেল। কিন্তু এইখানে কি বলছে, বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এদের মধ্যে বৃহত্তম কোনটা, অপশন এটা, মানে দুটোই ডিভিসিবল হচ্ছে, কিন্তু সব থেকে বৃহত্তম কোন সংখ্যাটা, 9944, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, দেখে নাও এটা, তোমাদের আমি নেক্সট কোশ্চেনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দেখো একটা সিরিজ বলে দিয়েছে, হ্যাঁ, শ্রেণী বলা হয় এটাকে, সিরিজ বলে দিয়েছে, সেটা বলছে 1000 পর্যন্ত করা আছে টার্মটা, তাহলে 1000 পর্যন্ত যখন টার্মটা করা আছে তার মানটা কত হবে। আচ্ছা, এটা আমরা এইখানেই করবো, দেখো প্রথম দুটো টার্ম নিচ্ছি, আবার সেকেন্ড দুটো, আবার দুটো দুটো করে নিচ্ছি, হ্যাঁ। দেখো প্রত্যেকটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো প্রত্যেকটা -1 করে আসছে, আসছে তো,
-1 করে আসছে। এবার এরকম 1000টা টার্ম আসছে, তাহলে লাস্টের 1000 টার্মে এইটা -1 আসবে। সেটা কিভাবে ফর্ম হচ্ছে, +999 -1000। দেখো আমি একটু সরে যাচ্ছি, তোমরা দেখে নাও। এইভাবে দুটো, আমি কি বলছি, এইভাবে দুটো চলতে থাকলো, এভাবে চলতে থাকছে। লাস্টের টার্মটা -1 ভ্যালুটা আসছে, সেটা কীরকম আসছে, 999 -1000, সেখান থেকে আসছে। তাহলে দুটো দুটো করে নিয়ে একটা করে -1 হচ্ছে। তাহলে -1 কতগুলো আছে, টোটাল 1000টা সংখ্যা, তার 2 দিয়ে ভাগ করে দেবো, হয়ে গেল। 2 দিয়ে ভাগ করে দিলে কতগুলো থাকে, 500টা, তাহলে -500 অ্যান্সার হবে। বোঝা গেল অপশন বি। আশা করি বোঝা গেল, এটা আমি খুব ভালোভাবেই বুঝছি এটা। দেখো ভালো করে দেখে নাও এটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, ঠিক আছে, বিক্রি দামে ক্ষতি হয়, ঠিক আছে, তার ক্ষতি শতকরা পরিমাণ কত। আচ্ছা তাহলে লস সমান কি লিখবো, আমরা জানি লস হবে কি, সিপিটা বড় হয়ে যাবে এসপির থেকে, কস্ট প্রাইসটা বড় হবে না। তুমি একটা 100 টাকা দিয়ে কিনছো, তুমি 90 টাকায় বিক্রি করছো, তোমার তো লস হচ্ছে 10 টাকা, তাহলে কস্ট প্রাইসটা বেশি হবে। হ্যাঁ, তাহলে কস্ট প্রাইস মানে সেলিং প্রাইস, ঠিক আছে। 36টি লেবু বিক্রি করছে, তাহলে 36টা লেবুর কস্ট প্রাইস মাইনাস 36টা লেবুর সেলিং প্রাইস, এটা কার সাথে সমান হবে, 4টি লেবুর বিক্রি দাম মানে 4SP। এই ফর্মুলাটা ভালো করে এটা মনে রাখবে। হ্যাঁ, এই লস লিখে এরকম লিখবে, দিয়ে লসের জায়গায় কি বলেছে, এটা বলে দিয়েছে 4টি লেবুর বিক্রি দাম মানে সেলিং প্রাইসের সাথে সমান হবে। তাহলে এখানে আমি লসের জায়গায় এটা লিখে দিচ্ছি, আমি কিচ্ছু করছি না, এখানে লসের জায়গায় 4টে সেলিং প্রাইস। এবারে এটাকে এদিক ওদিকে নিয়ে এসে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 40 SP সমান 36 CP, তাহলে সিপি বাই এসপি কত, এটাকে রেশিও করতে হবে, সিপি বাই এসপি 40/36, 4 10 40, 4 9 36, ঠিক আছে। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত, দেখো আমি যেটা বললাম সেটাই মিলে গেছে। 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছি, ক্ষতি কত, 1 টাকা, ঠিক আছে। কস্ট প্রাইস কত, কস্ট প্রাইসের উপর সবসময় ক্যালকুলেট হবে, ঠিক আছে। তাহলে এটা হলো 10% ক্ষতি হচ্ছে। তাহলে অপশান আমাদের কোনটা হয়ে গেল, অপশান এ। এটা দেখে নাও তোমরা। আচ্ছা তোমরা এটা দেখে নিয়েছো। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে এত এত দ্বারা বিভাজ্য করলে যত এত এত ভাগশেষ থাকে, সংখ্যাটি কি। এটা একটা নিয়ম আছে। হ্যাঁ, মানে কোনো সংখ্যাকে ভাগ করছি, আবার যেটা ভাগশেষ বেরোবে সেটাকে আবার যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে করে পরপর আসতে হবে। এটা একটা নিয়ম আছে, এটাকে সাকসেসিভ ডিভাইসের বলা হয়। এরকম একটা ছক করতে হবে, দেখো। তাহলে বলছে কি আছে, 2 3 আর 4টা ভাগশেষ থাকবে এবং 4 5 6, ঠিক আছে। এবারে তোমাকে এই যে সংখ্যাটি ছিল সংখ্যাটি এখানে বেরোবে, ঠিক আছে। প্রথম আমাদের কাজ কি হবে, এটাকে 0 অথবা কি করব 1 ধরে করতে হবে, 0 করতে হবে অথবা 1 হবে। ভাগশেষটা আমাদের 0 ধরে করছি। আচ্ছা 0 ধরে করে দেখি। তাহলে প্রথম কাজ হচ্ছে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করে এটা যোগ করতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব এবং এটা যোগ করব, এইখানে বসাবো সংখ্যাটা, ঠিক আছে। তাহলে 6 আর 0 কত হচ্ছে মাল্টিপ্লাই করলে, বলো 0, আর 4 যোগ করলে 4, আবার সেম এটা কত হচ্ছে 4 5 20 আর 3 23, আবার এটা মাল্টিপ্লাই করো, 4 3 12, 12 আর 2 14, 8 থাকলে 1, 4 2 8 1 9, বোঝা গেল। এটা তাহলে 94, কিন্তু অপশানে দেখো আমাদের 94 নাই। তাহলে এটা হচ্ছে না, যদি এই প্রসেসটা এই 0 জায়গায় এবারে আমরা 1 নিয়ে করব, ঠিক আছে। প্রসেসটা ঠিক আছে, কিন্তু অপশানে নেই বলে আমরা 0টাকে নিতে পারছি না। তাহলে প্রসেসটা আরেকবার করব 1 দিয়ে। দেখো আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের।
2 3 4, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 4 5 6। তাহলে এটাকে মাল্টিপ্লাই করব, এটাতে অ্যাড করব, পরপর করে হচ্ছে 6 কে 6 আর 4 এ 10 14, 6 কে 6 আর 4 এ 10, সরি 10 হলো, 5 10 এ 50 আর 3 এ 53, 4 এ 200 আর 4 3 এ 12, 212 আর 214, তাহলে এটা হচ্ছে 214। দেখো অপশন আছে, হ্যাঁ অপশন এ, অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা এবার দেখে নাও ভালো করে, আমি একটু সরে যাচ্ছি। আচ্ছা বোঝা গেল এটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 132 মিটার দীর্ঘ একটি ব্রিজকে বা সেতুকে অতিক্রম করতে কত সময় নেবে? ও সহজ অঙ্ক। টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স কত, 100 যোগ করে দেওয়া খালি, 110 প্লাস 132, সব মিটারে আছে। হ্যাঁ আর একটা জিনিস কী করতে হবে, সব সেকেন্ডে আছে, দেখো অপশানে সব সেকেন্ডে আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি মিটার পার সেকেন্ড আনতে হবে। তাহলে উপরটা তো মিটার আছে, নিচেটাকে কি করতে হবে, 72টাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটা জেনে নেবে একটু, মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, অথবা যদি উল্টোটা করতে হয় তো 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, উল্টোটা আসতে গেলে, তাহলে এটা কাটাকাটি করব, 4, তাহলে কত হচ্ছে, ওপর হচ্ছে 242/10, না এটা 20 হবে, সরি 20। আচ্ছা তাহলে কাটাকাটি হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে একটার আগে দশমিক হবে, তাহলে এই সেকেন্ড হলো অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশন হচ্ছে আমাদের কোনটা, বি। আশা করি বোঝা যাচ্ছে এটা, একবার দেখে নাও, ওটা 4 5 20 হবে। হ্যাঁ আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5 বলে দিয়েছি, ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা এত, তাহলে টোটাল ভ্যালু কত, 12, 12-র ভ্যালু বলে দিয়েছে কত, 2400, তাহলে একের ভ্যালু কত, 2400/12। কতবার করতে বলেছে, ওই বিদ্যালয়ে বালিকার সংখ্যা, বালিকার সংখ্যা কোনটা, আগে বালক দিয়েছে, আগে বালক দিয়ে তারপরে বালিকা, তাহলে 5টা বেরোলে দিয়েছে বালিকা, তাহলে 5 সমান কত হবে, 2400/12 ইন্টু 5, তাহলে 12 দুগুণে 24, 2 5 10, তাহলে এটা হচ্ছে অ্যান্সার সি। বোঝা গেল? অপশন সিটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কোনো ক্যাম্পে এতজনের জন্য এতদিনে খাবার ওষুধ ছিল, হ্যাঁ জমা ছিল, 5 দিন পর 30 জন চলে গেল ক্যাম্প থেকে, তাহলে কত দিনের ওষুধ পড়বে? তাহলে একদম ওই সিম্পলি 95 জন খায় 200 দিনের জন্য 5 দিন, তাহলে 95 জন কী করেছিল, 5 দিন খেয়েছিল, তাহলে এইটা থাকবে। দেন আরও কতদিন ওষুধ চলবে, তাহলে ধরে নিই 1 দিনের ওষুধ চলবে, কতজন চলে গেছে, 30 জন। আচ্ছা সরি, এটা নেক্সট কোশ্চেনে চলে গেল, আমি আগের কোশ্চেন আনছি। আচ্ছা দেখো এখানে বলছে 30 জন চলে গেল, ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো, 30 থেকে চলে গেলে কত থাকে, 100, 200 জন ছিল, না সরি 95 জন ছিল 200 দিনের জন্য, তাহলে 30 জন চলে গেলে 65 জন থাকছে, সেটা ধরে নিচ্ছি x দিনের জন্য চলবে। এবার এটাকে ক্যালকুলেশন করবো, এটাকে এদিকে নিলে কত হচ্ছে, 95 ইন্টু 2, এটাকে কমন নিয়ে 195 আসছে, শোনা হচ্ছে 65, এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে x এর ভ্যালু কত বেরোবে, 95 ইন্টু 195 ডিভাইডেড বাই 65, 5 3 15, 4 5 9 45, 5 1 5, 5 3 15, 3 13 39, 3 5 15, হাত থাকলে 1, 3 9 27 28, 285। তোমাদের দেখো অপশন ডি, এখানে একটা সমস্যা হয়েছে, অপশন ডি এ না তোমাদের 28.5, এটা দশমিকটা হবে না, এটা একটু ভুল আছে, এটা 285 হবে। ঠিক আছে, এটা দেখে নি, হ্যাঁ অ্যান্সারটা 285 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। আচ্ছা আমাদের আজকে এইখানেই কোশ্চেন আছে, এটাই 2013 সালের সব কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম, তোমরা এগুলো বাড়িতে একবার ভালো করে দেখবে, হ্যাঁ, এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, এবং আমাদের সাথে
এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে সমস্ত লিঙ্কগুলো আছে আমি সরে যাচ্ছি, দেখে নাও, এইগুলোর মাধ্যমে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। আর এরপরে আমি 2015 এবং আপকামিং যে সমস্ত এক্সাম হতে চলেছে তার জন্য ওই যে সমস্ত PYQ আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা সেটা দেখবে, হ্যাঁ, কেমন কি লাগছে তোমাদের বন্ধুদের কিন্তু শেয়ার করবে। আশা করি ক্লাসটা ভালোই লেগেছে, আমি আমার ভালোভাবেই পড়ানোর চেষ্টা করেছি, হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে এইখানেই থাক, আবার নেক্সট দিন দেখা হচ্ছে, ওকে।